খাতের আলী কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের আমি পরমেশ রায় নবাগত ছাত্রছাত্রীদের জন্য শুভেচ্ছা। আমি তোমাদের যুক্তিবিদ্যা বিষয়ের পাঠদান করব। পৃথিবী সৃষ্টির আদিকাল থেকে বিচিত্রময় পৃথিবীর বিভিন্ন বিষয়, বিভিন্ন কৌতূহল, এই প্রশ্ন থেকেই মূলত জ্ঞান অর্জনের শুরু, আর সেখান থেকেই হচ্ছে দর্শনের সৃষ্টি। আর আমাদের যে আলোচ্য আছে যুক্তিবিদ্যা, দর্শনের একটি বিশেষ অংশ। আজ আমরা যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায়ের পদ নিয়ে কথা বলব। পদ আলোচনা করতে গেলে সেটা পদ কী, পদ কত প্রকার, পদের কয়টা দিক আছে, এর সাথে শব্দ শ্রেণী বিভাগ ইত্যাদি বিষয়গুলো আসবে। তা তোমরা যারা মাধ্যমিক পর্যন্ত পাশ করে এসেছো, ওখানে ব্যাকরণের পদ আর এই যুক্তিবিদ্যার পদ, ব্যাকরণের শব্দ আর এখানকার শব্দের সম্পূর্ণভাবে আলাদা। এখন দেখা যাক পদ বলতে কী বোঝে। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হয় অথবা হতে পারে অথবা হওয়ার যোগ্যতা আছে, এমন শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা পদ বলতে পারি। উদাহরণ হিসেবে দেখা যায় সকল মানুষ হয় মরণশীল। এখানে সকল একটা পদ, মানুষ একটা শব্দ, মরণশীল একটা শব্দ, এই তিনটে মিলে হচ্ছে পদ। এখন পদের আবার দুটি অর্থ আছে, ব্যাপক অর্থ এবং সংকীর্ণ অর্থ। ব্যাপক অর্থে পদ বলতে বোঝায় সেই শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য, বিধেয় হিসেবে ব্যবহৃত হয় অথবা হতে পারে অথবা হওয়ার যোগ্যতা আছে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকেই আমরা ব্যাপক অর্থে পদ বলব। সাধারণভাবে পদের যে সংজ্ঞাটি আমরা ধরে নিই বা গ্রহণযোগ্য বলে মনে করি, সেই পদটি ব্যাপক অর্থেই বোঝানো হয়। এখন আসা যাক সংকীর্ণ অর্থে পদ বলতে আমরা কী বুঝি। সংকীর্ণ অর্থে পদ হচ্ছে সেই শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধি হিসেবে ব্যবহৃত হয়েছে, শুধুমাত্র সেই শব্দ বা শব্দ সমষ্টিকেই আমরা পদ বলি। এখন দেখো শব্দকে, শব্দ হচ্ছে সেই শব্দ বা শব্দ সমষ্টি, শব্দ হচ্ছে এই কতগুলো বর্ণের সমষ্টি যা কোনো অর্থ প্রকাশ করে। যেমন আমরা অনেক শব্দ হলে মানুষ, গরু, ছাগল, ভেড়া, এগুলো সবই শব্দ। এই শব্দ তিন প্রকারের। প্রথম হলো পদযোগ্য শব্দ, দ্বিতীয় হচ্ছে সহপদযোগ্য শব্দ, তৃতীয়টি হচ্ছে পদ নিরপেক্ষ অথবা পদ অযোগ্য শব্দ। এখন দেখা যাক পদযোগ্য শব্দ বলতে কী বুঝি। যে শব্দ বা শব্দ সমষ্টি নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধি হিসেবে ব্যবহৃত হতে পারে বা হওয়ার যোগ্যতা থাকে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা পদ বলি। যেমন সকল মানুষ মরণশীল, এখানে সকল ও মানুষ এই দুটি পদযোগ্য শব্দ। আর এরপরে আসি আমরা সহপদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ হচ্ছে সেই শব্দ বা শব্দ সমষ্টি যে শব্দ নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে বা সাহায্য নিয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা সহপদযোগ্য শব্দ বলতে পারি। যেমন রহিম ও করিম হয় মানুষ। এখানে রহিম এবং ও করিম, এই ও শব্দটি হচ্ছে সহপদযোগ্য শব্দ। তৃতীয়টি আসি পদ নিরপেক্ষ শব্দ অথবা পদ অযোগ্য শব্দ। যে শব্দ কোনো দিন কোনো অবস্থায়
কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে না। অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। সেই রকম শব্দ বা শব্দ সমষ্টি হচ্ছে পদ নিরপেক্ষ অথবা পদ অযোগ্য শব্দ। যেমন তোমরা বিশেষত বলো সিসি, মরি মরি, হাই হাই ইত্যাদি শব্দ তোমরা বলো, যে শব্দগুলো আমাদের যুক্তিবিদ্যার আসে ও কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে না। এখন এরপরে আসি, পদের আবার দুটো দিক আছে। একটা পদ হচ্ছে পদের সংখ্যার দিক, আর একটি হচ্ছে পদের গুণের দিক। আমরা সাধারণত পদের সংখ্যার দিককে বলি ব্যক্তাত্ব এবং গুণের দিককে বলি যাক্তাত্ব। এখন দেখা যাক ব্যক্তাত্ব কি। ব্যক্তাত্ব কোনো পদের সেই বস্তু বা বস্তুসমূহ যা ওই সব বস্তু বা বস্তুসমূহের উপর আরোপিত হয়, ওই শব্দ বা শব্দসমূহকে আমরা ব্যক্তাত্ব বলি। যেমন এক্ষেত্রে যদি বলি মানুষ, এইটা যদি একটা শব্দ পদ ধরি, তাহলে এরা হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে যে মানুষ জন্মগ্রহণ করেছিল তারা, বর্তমান যত মানুষ পৃথিবীতে আছে তারা, ভবিষ্যৎ যারা জন্মগ্রহণ করবে তারাও এই মানুষের আওতায় আসবে। এরপরে দেখো যাক্তাত্ব। যাক্তাত্ব হচ্ছে গুণের দিক। মানুষের কোনো পদের সাধারণ এবং আবশ্যক গুণ বা গুণ সমষ্টি বা গুণসমূহকে প্রকাশ করে। সেই গুণ বা গুণসমূহ হচ্ছে ওই পদের যাক্তাত্ব। দেখুন, আমরা যদি মানুষ পদটি বলি তাহলে মানুষ পদের যাক্তাত্ব হচ্ছে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। এখন পদের ব্যক্তাত্ব আর যাক্তাত্ব একটা বিশেষ নিয়মে বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ বিপরীত ক্রমে বাড়বে অথবা কমবে। এই 4টি নিয়ম অনুসরণ করা হয়। প্রথমত, যদি ব্যক্তাত্ব বাড়ে তাহলে যাক্তাত্ব কমবে, যদি ব্যক্তাত্ব কমে তাহলে যাক্তাত্ব বাড়বে, যদি যাক্তাত্ব বাড়ে তাহলে ব্যক্তাত্ব কমবে, যদি যাক্তাত্ব কমে তাহলে ব্যক্তাত্ব কমবে। তোমরা যদি দেখে থাকো তাহলে এই বোর্ডটার দিক দেখো, পদ, জীব একটি পদ, বাদ দিকে দেখো সকল জীব। তার মানে পৃথিবীতে যত জীব সব জীবকে বোঝায়। আর এর যাক্তাত্ব হচ্ছে জীববৃত্তি, একটি মাত্র গুণ। আর জীব থেকে যখন মানুষে যাবে তখন সংখ্যা মূলত কমে যাবে। সেই ক্ষেত্রে সকল মানুষ, যার যাক্তাত্ব হচ্ছে 2টি, জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। আর এরপরে যখন আমরা সভ্য মানুষে আসবো তখন দেখা যাবে গুণ হয়ে গেছে 3টি, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি প্লাস সভ্যতা। আর সেক্ষেত্রে হয়েছে সকল সভ্য মানুষ। যখনই দেখা যাচ্ছে যে সংখ্যা কমতেছে তখনই গুণ বাড়তেছে। নিচ থেকে যদি আমরা উপরের দিকে উঠতে চাই, সভ্য মানুষের সংখ্যা যা, মানুষের সংখ্যা তো আসছে বেশি, মানুষের তুলনায় জীবের সংখ্যা বেশি। সভ্য মানুষের গুণ যা আছে 3টি গুণ আছে, মানুষের গুণ 2টি এবং জীবের গুণ 1টি। এইভাবে পর্যায়ক্রমে আছে বিপরীত ক্রমে। যখনই সংখ্যাটা বাড়বে তখনই গুণটা কমবে, যখনই সংখ্যাটা কমবে তখনই গুণটা বাড়বে। এখন আমরা যাক্তাত্বের দিক থেকে যদি আসি তাহলে জীবের হচ্ছে একটি মাত্র গুণ, এর সংখ্যা অগণিত। জীবের থেকে যখন আমরা মানুষই আসবো তখন মানুষের 2টি গুণ, অর্থাৎ একটা গুণ বেড়ে গেল, কিন্তু জীবের তুলনায় মানুষের সংখ্যা কম। যখনই গুণ বাড়ছে তখনই সংখ্যা কমতেছে। মানুষ থেকে যখন আমরা সভ্য মানুষই আসবো তখন সভ্য মানুষের গুণ হচ্ছে 3টি, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি প্লাস সভ্যতা। সেই ক্ষেত্রে দেখা গেল যে মানুষের তুলনায় সভ্য মানুষের সংখ্যা কম। অন্যভাবে যদি নিচ থেকে উঠি, সভ্য মানুষের যে সংখ্যাটি আছে তার তুলনায় মানুষের সংখ্যা বেশি। আর সভ্য মানুষের গুণ আছে 3টি, যখনই আমরা মানুষে পৌঁছাবো তখন তার গুণ হয়ে যাবে 2টি, অর্থাৎ একটা গুণ কমে যাবে। যখনই গুণ কমতেছে তখনই সংখ্যাটি বাড়ছে। আর এর মানুষ থেকে যখন আমরা জীবে যাব তাহলে জীবের গুণ আছে 1টি, কিন্তু মানুষের তুলনায় জীবের সংখ্যাটি বেশি। পর্যায়ক্রমে যখনই পদের ব্যক্তাত্ব বাড়বে তখনই যাক্তাত্ব কমবে।